বাবারে বাবা, এত রোদের মধ্যে আর কত কষ্ট করব। সারা জীবন মেহনত করতে করতে আমাদের দম বেরিয়ে গেল, তবু আমাদের গরিবই কাটলো না। সারা জীবন মনে হয় গরিব হয়ে থাকতে হবে আমাদের। আরে ও গোপাল, তুই দাঁড়িয়ে পড়লি কেন? আরে তোর কি রোদের মধ্যে কষ্ট হচ্ছে নাকি? বুঝতে পারছি প্রচন্ড রোদ, আমাদের চাষা কপাল, সারা জীবন এই কপালই থেকে যাবে বুঝলি। কষ্ট আর মেহনত ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আরে হ্যাঁ রে হরিদাস, কি আর বলবো বল, সবই জানিস। ঘরে দুই বেলা দুমুঠো খাবার জোটাতে গেলে এই আমাদের দম বেরিয়ে যায়, তবু ঘরের বউ গিন্নিদের আবদার পূরণ করতে পারি না। আরে মেয়ে মানুষেরা ওরকমই হয়, তবুও আমাদের হাল ছাড়লে হবে না ভাই। আমরা চাষি মানুষ, আমরা যদি কষ্ট না করি তাহলে শুধু আমাদের পরিবার নয়, দেখা যাবে এই বাজার, এই সমাজ, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। ভেবেছিলাম চাষের কাজ ছেড়ে দিয়ে মাছের পুকুর করব, কিন্তু সেটাও তো ভাগ্যে জুটলো না, করতে তো পারলাম না। ঠিকই বলেছ, আমিও তো ভেবেছিলাম চাষের কাজের পাশাপাশি একটি বড় ব্যবসা করব, কিন্তু হাতে অত পয়সা কোথায় থাকে? জমিদার বাবুর কাছ থেকে বছরে প্রথমে প্রচুর টাকা ধার দেওয়া হয়, তারপর ধান বিক্রি করে টাকা সব দিতে দিতেই শেষ। এরপর আবার সংসার চালাতে হবে, সব দিকেই ঝামেলা। না হরিদাস না, দুজন মিলে কাজ শেষ করে ফেলি। কবে যে বৃষ্টি হবে কে জানে, এই গরম আর সহ্য হচ্ছে না। দাদা কি আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে না, না কি কে জানে। কি হলো মা, আর কতক্ষণ লাগবে? আমার যে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। এদিকে আবার স্কুলে দেরি করে গেলে স্যারেরা বকবে, তখন কি বলবো বলো তো? একটু অপেক্ষা কর মা, এখনো ঠিকমতো প্রস্তুত হয়নি খাবারটা। এই খাবার তোকে দিই কি করে বলতো? আজকে এমনিতেই বাড়িতে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। বাড়ির কাজ বলো না, বলো আজকে বাজার করতে দেরি হয়েছে। ঘরে যে চাল ছিল না সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে লুকিয়ে গেলে কি হবে, আমি সব জানতে পারি। মারে, তোর কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। কি করব বলতো? আমাদের পোড়া কপাল, গরিব মানুষদের এত কষ্ট করেই বাঁচতে হয়। তুই এত ভালো পড়াশোনা করিস, কিন্তু জন্মালি দেখ সে একটা গরিব ঘরে। তোর মুখে দুমুঠো ভাত তুলে দিতেও আমরা পারি না। তুমি দুঃখ করো না মা, আমার জন্য যতটুকু করো ততটাই অনেক। আজকে যদি ভাত না হয় তাহলে এসে খাবো, আমার এত তাড়াহুড়োর কিছু নেই। তুমি বরং ধীরে সুস্থে করো, আমি আজকে স্কুলে যাচ্ছি। হায় রে, তোকে যে কবে মানুষ করতে পারবো জানি না। তোর এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না। হয় উপরওয়ালা তুমি আমাদেরকে কষ্ট দিচ্ছ, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মেয়েটাকে দেখে রেখো। ও জীবনে যেন কখনো কষ্ট না পায়, অন্তত আমাদের মাধ্যমে তো নয়। কি হে কমলা, কি খবর? আজকাল দেখছি ভালোই আছো, তোমাদের তো পাত্তা পাওয়া যাচ্ছে না। এদিকে সকাল হলেই স্বামী কাজে চলে যাচ্ছে, তুমিও দেখছি বাজার করে আনছো, ভালো মন্দ রান্না করছো। ভাঙা অবস্থা, মেয়েটাকে দুবেলা খেতে দিতে পারি না। সব মিলিয়ে খুব বিপদের মধ্যে আছি, খুবই চিন্তা হয় গো কিভাবে চলবে। সবই বুঝতে পারছি, কিন্তু তোমাদের ভাগ্য মনে হয় আর ফিরবে না। তোমাদের এই ভাঙা বাড়ি সারা জীবনই ভাঙা থাকবে, তোমাদের সুখের দিন তোমরা আর দেখতে পাবে না। তুমি কি আমাকে এসব কথা বলবার জন্যই এলে? দেখতে পাচ্ছ একটা সংসারের সমস্যায় আছি, মেয়েটাকে মানুষ করার দায়িত্ব বড় দায়িত্বের মধ্যে পড়ে আমাদের, আর তুমি এসব কথা বলে আমার মনটা আরো খারাপ করতে এসেছো? আরে না না, তা করব কেন? যা সত্যি তাই বললাম। এবার তোমরা যদি সত্যিটা শুনতে বিশ্বাস না করো আর কি করব? তাহলে তো আর আমার কোনো দোষ নেই। তোমার এত সত্যি কথা বলতে হবে না দিদি, তুমি ঘরে এসেছো, দুটো ভালো মন্দ খাও, গল্প করো, তাহলে আমার মনটা ভালো থাকবে। খাবো তোদের বাড়ি? তোদের বাড়িতে খাবার আছেটা কি? তোরা নিজেরাই তো খেতে পাস না, এই মাত্রই তো বললি। কিছু থাক আর না থাক জল বাতাসা তো আছে, সেটা দিয়ে আমরা অতিথি আপ্যায়ন করতে পারবো। অবশ্য অতিথি যদি তোমার মতন হয় তাহলে যত ভালো জিনিসই দিই না কেন, আপ্যায়ন করি না কেন, মন তো পাওয়া যাবে না। আমাকে এত বড় কথা বলতে পারলি? ঠিক আছে, আমি আর কোনোদিন তোদের বাড়িতে আসবো না। আপদ বিদায় হলো, যত সব বিরক্ত করতে আসে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ওপরওয়ালা, তুমি শেষ পর্যন্ত আমার মনের কথা শুনেছ। অবশেষে বর্ষা নামিয়ে আমাদের প্রাণটা একটু বাঁচিয়ে দিলে। এখন এবারে ভালোই ভালোই ফসলটা হলে হয়, ভালো করে ফসলটা হয়ে গেলে এই ফসল বিক্রি করে ভালো উপার্জন করতে পারবো, আর সেই টাকা থেকে জমিদার বাবুর সব টাকা শোধ করে দেব। এই হরিদাস, কি খবর? কি সেই যে টাকা ধার নিলে আমার কাছ থেকে,
তারপর থেকে তো আমাদের জমিদারের দিকে তাকাচ্ছিস না। কি ব্যাপার, সবগুলো টাকা ঝেড়ে নেওয়ার ধান্দা হচ্ছে নাকি? জমিদার বাবু, আপনি এই বর্ষার মধ্যে এখানে আসতে গেলেন কেন? শুধু শুধু বৃষ্টিতে ভিজে আপনার শরীর খারাপ করবে। আমাদের সামনে ন্যাকা ন্যাকা গলায় কথা বলবি না। এসব চালাকি অন্য জায়গায় করবি। আমার টাকা কবে ফেরত দিচ্ছিস বল? বলেছিলিস সবজি চাষ করে সবজি বিক্রি করে তুই নাকি টাকা শোধ করে দিবি, কিন্তু এ তো দেখছি জমি জুড়ে তুই ধান চাষ করছিস। সবজি চাষ করতে গেছিলাম, কিন্তু সবাই বারণ করলো, তাই ধান চাষ করেছি। আমাকে ধান ওঠা পর্যন্ত একটু সময় দিন, তারপর আপনার সব টাকা শোধ করে দেব। আর 2-4 জায়গায় যা টুকটাক কাজ করি, যেটুকু টাকা আসে সেটুকু সংসারের খরচেই ঢেলে দিই, তাই জন্যই তো। তোর সংসার শুধু একার আছে আর আমার সংসার নেই, তাই না? তোর সংসার তুই কিভাবে চালাবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আমার টাকা আমাকে ফেরত দিতে হবে এবং সময় মতো ফেরত দিতে হবে। আর যদি না দিস তাহলে তোকে গ্রাম ছাড়া করব, এই শেষবার বলে গেলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সময় আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেব। আচ্ছা, দেখা যাবে তুই কখন দিস। মা, ওই দেখো, ওই দোকানটাতে দেখো কত রকমের মাংসের পকোড়া বিক্রি হচ্ছে। ওই পকোড়াগুলো আমার খেতে খুব ইচ্ছে করে। তুমি একদিন আমাকে এরকম পকোড়া খাওয়াবে? পকোড়া কিনে খাবার মতন টাকা কোথায় রে আমাদের? তুই তো দেখতেই পাচ্ছিস আমাদের ঘরে ফ্যান ভাত আলু ভাত হয়, তাতেই আমরা 3 জনে খাই। তবুও তোর বাবাকে বলে দেখবো, যদি আমাদের হাতে টাকা আসে তাহলে না হয়। আমাকে খাওয়াতেই হবে। আজকেই তুমি বাবাকে গিয়ে বলবে। বলো না, বলো না। আচ্ছা ঠিক আছে, বাজারের মধ্যে এরকম করিস না। লোকজন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখতে পাচ্ছিস না? আমি তোকে দেবো যখন বলেছি ঠিক দেবো, চিন্তা করবি না। ঠিক আছে মা, দেখা যাক তুমি কবে দাও। কি ব্যাপার, আমাদের মিঠি মামনি এরকম লাফালাফি করছে কেন? কি খাবে মামনি? মাংসের পকোড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজকে যখন তোমার বাবা আসবে আমার দোকানে তখন তার হাত দিয়ে কিছু মাংস আমি পাঠিয়ে দেব তোমাদের জন্য। তোমরা না হয় আনন্দ করে খাবে, ঠিক আছে? কিন্তু রহিম ভাই, আমরা এত টাকা পাবো কোথা থেকে? ছোট মেয়ে, ও তো ওরকম করবেই, তা বলে তোমাকেও। আরে বৌদি, তুমি চিন্তা করো না, হরিদাস ভাইয়ের সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক। একটুখানি মাংস এই পুচকে মেয়েটার জন্য দিলে আমার এমন কিছু ক্ষতি হয়ে যাবে না। হরিদাস ভাই আমাকে কত সাহায্য করে তোমার কোনো ধারণা আছে? যাই হোক, মেঘ করেছে, যাও তোমরা বাড়ি যাও। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে। মা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একেবারে আমার নাকে লেগে থাকছে। খুব সুন্দর খেতে হবে মনে হয় এই মাংসটা। হ্যাঁ, ফ্রি এর মাংস তো ভালোই খেতে হয়। তোকে কতবার বারণ করলাম রহিম কাকাকে ওসব বলতে যাস না, তুই শুনলি না আমার কথা, সব বললি। আরে তুমি ওকে এরকম চেঁচামেচি করছো কেন? দেখো, ওর দৌলতে কিন্তু আমাদের আজকে মাংস খাওয়া হচ্ছে। মাংসটা একবার খেয়ে দেখো মা, কি সুন্দর রান্না করেছে। একটু পোড়া পোড়া ধোঁয়ার গন্ধ, খুব সুন্দর লাগছে। তাই তো রে মা, তুই তো ঠিক কথাই বলেছিস। মাংসটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছে, একেবারে লাজবাব, দারুণ সুন্দর। আরে কই গো, তোমাদের তো এখানে খাওয়া দাওয়া চলছে দেখছি, তাহলে তো ভুল সময় চলে এলাম। আসলে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি, তাই জন্য বাধ্য হয়ে আসতে হলো। কিছু মনে করো না। আরে কিছু মনে করবার কি আছে? আসুন আসুন, ভেতরে আসুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ওনাকে চিনতে পারলেন না? উনি তো আমাদের বাজারের একজন বড় ব্যবসায়ী। এই কদিন হলো এসে আমাদের বাজারে একটা বড় দোকান করেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। এভাবে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন। আসলে বৃষ্টির মধ্যে তো শরীরটা খারাপ হয়ে গেলে নতুন ব্যবসা খুলেছি তো, বুঝতেই পারছো, তাই আর কি, মানে। এই সময় এসে ভালোই করেছেন। একে বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঘরে মাংস ভাত হয়েছে। বসে পড়ুন, খেতে দিয়ে দিই। একবার মুখে দিয়ে দেখুন তো আমার গিন্নির হাতের স্বাদটা কেমন। সত্যি দারুণ সুন্দর, এত সুন্দর